প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। এছাড়াও আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে বাংলাদেশের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন, সেই বিষয়টা আলোচনায় থাকবে। এছাড়া ইমিগ্রেশন প্রসেসে একটা ছোট্ট কিছু পরিবর্তন এসেছে, এটা নিয়েও আমরা কথা বললো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থাটা কী সেটাও, এবং সবচেয়ে যেটা স্ন্যাপ সুবিধাতে কী ধরনের পরিবর্তন এসেছে সেটাও কথা বলার চেষ্টা করবো। এবং আদালতের চাপে পিছু হটলেন ট্রাম্প, এই বিষয়টিও আলোচনায় থাকবে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা থাকবেন: হাসান ফেরদৌস, অ্যাটর্নি মিজানুর রহমান, ইব্রাহিম চৌধুরী খোকন, আনোয়ার ইকবাল, জাবেদউদ্দিন, নামির আহমেদ, সাখাওয়াত হোসেন, প্রফেসর সানোয়ার হোসেন, এবং বরাবরের মতো নিউ আপডেট জানাবেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, জুন মাসের 1 তারিখ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, এমন একটি ঘোষণা তারা দিয়েছে। যদিও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা দিয়েছে তারা, কিন্তু এতে প্রেসিডেন্ট ট্রাম্প খুব একটা বিচলিত হয়েছেন এমনটি মনে করা যাচ্ছে না। যদিও এখনো পর্যন্ত এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তার গৃহীত পদক্ষেপের সমালোচকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। আপনারা কেবল নিশ্চিন্তে বসে থাকুন, শেষমেশ সবকিছুই ভালোভাবে মিটে যাবে, এটি তিনি বলেছেন। এবং যখন আলোচনার প্রক্রিয়াটি ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, তখন শান্ত থেকে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্পের এই আহ্বান বাস্তবতার সঙ্গে বেমানান বলেই অনেকের মনে হচ্ছে। যদিও কিন্তু প্রেসিডেন্ট বরাবরই বলে আসছেন যে ইরানের সাথে একটি চুক্তি হবেই, এবং তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার যদিও এখন মনে হচ্ছে। কিন্তু আপাতত দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু করার বা শুরু হওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প সে ধরনের কোনো হুমকি এখনো দেননি, যদিও দিন কয়েক আগে তিনি বলেছিলেন ইরান চুক্তিতে রাজি না হলে আবার পুনরায় হামলা শুরু করা হবে। কিন্তু প্রেসিডেন্টের আজকে যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে তিনি আরো সময় দিতে চান এবং মোটামুটি একটি যুদ্ধবিরতি তিনি আসতে চান। এর আগে তিনি বলেছিলেন যে ইরান রাজি হয়েছে তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণ বন্ধ রাখতে, যদিও ইরান সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। তবে আপাতত যুদ্ধ বন্ধ রয়েছে, আলোচনার জন্য সময় দিতে চান, শান্তি চুক্তিতে পৌঁছতে সময় দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান অবশ্য একতরফা ভাবে বলেছে যে তারা আলোচনার পথে কোনো সুফল পাচ্ছে না, অতএব হরমুজ প্রণালীও বন্ধ করে দিচ্ছে, আলোচনাও তারা বন্ধ রাখছে আপাতত। এই হচ্ছে সর্বশেষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার পরিস্থিতি। এই আগামী দিন কয়েকের মধ্যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালের সবচেয়ে আলোচিত একটি সিদ্ধান্ত দিতে যাচ্ছে। সেই সিদ্ধান্তটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিষয়ে যে পরিবর্তন প্রেসিডেন্ট ট্রাম্প আনতে চাইছেন, সেই নাগরিকত্বের প্রেসিডেন্টের নির্বাহী আদেশের উপরে সুপ্রিম কোর্টের রায়টি হবে। প্রায় আজ থেকে 100 বছর আগে এই ধরনের একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তৎকালীন সুপ্রিম কোর্ট, যে যুক্তরাষ্ট্রের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারাই অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন। এটি যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতাদের অভিমত ছিল বলে সেই সময়কার সুপ্রিম কোর্টের জাস্টিসরা জানিয়েছিলেন। কিন্তু এবারের সুপ্রিম কোর্ট রক্ষণশীলদের 6 জন, পরিচিত 6 জন এবং উদারপন্থীদের 3 জন বিচারক রয়েছেন, 9 জন বিচারকের মধ্যে। এবং অনেকের এই ধারণা ছিল যে হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্প এবার পার পেয়ে যাবেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিবর্তনের যে বিষয়টি টেনে আনেছেন এবং নাগরিকত্ব পরিবর্তনের যে বিষয়টিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন, সেটিতে তিনি হয়তো সফল হয়ে যাবেন। কিন্তু সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের কিছু সিদ্ধান্ত এবং এই নাগরিকত্বের বিষয়ে শুনানির সময় কয়েকজন বিচারকের যে মন্তব্য এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পেরই মনে হয়েছে যে তিনি হয়তোবা তার যে নির্বাহী আদেশ সেটি আর কার্যকর করতে পারবেন। ইতিমধ্যেই নিম্ন আদালত বেশ কয়েকটি ফেডারেল আদালত সেই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে, এবং স্থগিত করে দেওয়ার পরে ট্রাম্প প্রশাসনে নিয়ে উচ্চতর আদালতে গিয়েছিলেন, উচ্চতর আদালতও ফল হয়নি। এখন সেই জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বার প্রান্তে, এবং আগামী দিন কয়েকের মধ্যে এই বিষয়ে আমরা জানতে পারবো সুপ্রিম কোর্টের মনোভাবটা কি। এবং সেটি টের পেয়েছেন হয়তোবা
প্রেসিডেন্ট ট্রাম্প দিন কয়েক আগে তিনি বলেছিলেন তিনি মনে করেন যে সুপ্রিম কোর্ট তার নির্বাহী আদেশকে সমর্থন করবে না, এটি তিনি মনে করেন, এবং তিনি এই ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে পোস্টিংও দিয়েছিলেন। এবং আজকেও তিনি একই কথাই বলছেন। গত শনিবার ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট, বিশেষ করে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কারসাজি মুক্ত বিচার ব্যবস্থা, প্রেসিডেন্ট ট্রাম্প এখন সুপ্রিম কোর্টকেই অভিযুক্ত করছেন যে তারা কারসাজিমূলক বিচার ব্যবস্থা পরিচালনা করে থাকে, এবং সেই বিচার ব্যবস্থার আওতায় তার যে জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক আদেশটি নস্যাৎ করে দিতে পারে সুপ্রিম কোর্টের বিচারকরা, এটিও তিনি এখন মনে করেন। গত শনিবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন যে বিচার ব্যবস্থাটা ছিল কারসাজিপূর্ণ, ঠিক যেমনটি আমাদের রাজনৈতিক ব্যবস্থা কারসাজিপূর্ণ। তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন, আর আমাদের দেশের মানুষ এই কথা জানে অবশ্য। আর ঠিক এই কারণেই আমি রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে বিপুল সংখ্যক ভোট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। তিনি কারসাজিমূলক রাজনৈতিক ব্যবস্থা বলেছেন, আবার সেই রাজনৈতিক ব্যবস্থার আওতায় অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল সমর্থন পেয়েছেন, রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, সেটাও বলছেন। তবে তিনি এও বলেছেন শেষ বক্তব্য হিসাবে যে আমি লড়াই চালিয়ে যাব, লড়াই লড়াই আর লড়াই, এটি তিনি চালিয়ে যাবেন, এমনটি মন্তব্য করেছেন ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলার পর্যালোচনা করছে। এই মামলাগুলো যুক্তরাষ্ট্র সংবিধানের 14তম সংশোধনী আওতায় প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত সুরক্ষাকে সীমিত করার লক্ষ্যে ট্রাম্পের জারি করা 2025 সালের একটি নির্বাহী আদেশের বৈধতাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেই বিষয়ে আমরা আগামী দিন কয়েকের মধ্যেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হয়তো জানতে পারবো। প্রেসিডেন্ট ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট একটি উপহার দিয়েছিল, সেটি হচ্ছে অ্যান্টি উইপনাইজেশন ফান্ড। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে মামলা করেছিলেন তার আইআরএস এর রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার পর আইআরএস এর বিরুদ্ধে আইআরএস একটি সমঝোতা এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জাস্টিস ডিপার্টমেন্টের সহায়তায়, যে তারা প্রেসিডেন্টের জন্য একটি প্রায় 1.8 বিলিয়ন ডলার একটি অ্যান্টি ওয়েপনাইজেশন, অর্থাৎ রাজনীতিকে যারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা এবং তাদের আচরণের জন্য শাস্তি হিসাবে এই 1.8 বিলিয়ন ডলার একটি ফান্ড থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক যারা ছিলেন এবং যারা বিভিন্নভাবে ডেমোক্রেটিক প্রশাসনের সময় মামলার সম্মুখীন হয়েছিলেন, হেনস্থার সম্মুখীন হয়েছিলেন, তাদের মধ্যে এই ফান্ডটি বিতরণ করা হবে। প্রায় 1.8 বিলিয়ন ডলার ফান্ড। কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এই অ্যান্টি উইপনাইজেশন বিল থেকে, এই তহবিল থেকে সরে যাচ্ছেন এবং পিছু হটার ইঙ্গিতও তারা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট আজকে জানিয়েছে যে একটি আইনি লড়াই, অর্থাৎ এই নিয়ে যেহেতু আইনি লড়াই শুরু হয়েছে, অর্থাৎ এই আইনি লড়াই চলাকালীন সময়ে প্রায় 8.8 বিলিয়নের এই তহবিলের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার আদালতের আদেশ তারা মেনে চলবে। যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট ফেডারেল আদালতে সে আদেশ মেনে চলবে যে আপাতত সেই তহবিল গঠনের প্রক্রিয়াটি স্থগিত রাখতে হবে। আপনারা জানেন নিউ ইয়র্কের বহুল আলোচিত সেই ব্যক্তি, বিলিয়নিয়ার হেজ ফান্ডের ম্যানেজার কেন গ্রিফিন, যিনি বিশ্বের অন্যতম ধনাঢ্য একজন ব্যক্তি। নিউ ইয়র্কে তার বেশ কয়েকটি বাসভবন রয়েছে, ফ্লোরিডাতেও রয়েছে, আরো কয়েকটি স্টেটে রয়েছে, বিশ্বের অন্যান্য প্রান্তেও রয়েছে। হেজ ফান্ডের তিনি প্রধান। সেই কেন গ্রিফিনকে নিউ ইয়র্ক স্টেট যে আইনটি প্রবর্তন করেছে, যেটিতে নিউ ইয়র্ক সিটিতে প্রযোজ্য হবে, পিএড আর ট্যার করের আওতায়, ট্যাক্সের আওতায় নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত তার সম্পত্তির উপর অতিরিক্ত 1.4 মিলিয়ন ডলার ট্যাক্স দিতে হবে নিউ ইয়র্ক সিটিকে। অর্থাৎ এই নতুন পাশ হওয়া এই বিলের মাধ্যমে নিউ ইয়র্ক সিটি এই কেন গ্রিফিনের কাছ থেকে অতিরিক্ত 1.4 বিলিয়ন ডলার ট্যাক্স হিসাবে পেতে যাচ্ছে। এই ট্যাক্স 1 মিলিয়ন বা তার বেশি মূল্যের উচ্চ দামি তাদের দ্বিতীয় বাসভবন এবং যার মূল্য 1 মিলিয়ন ডলার কিংবা তার বেশি এবং বিলাসবহুল সম্পত্তিকে লক্ষ্য করে নির্ধারণ করা হয়েছিল এই ট্যাক্সের বিষয়টি, এবং সেখান থেকে নিউ ইয়র্ক সিটি এই অতিরিক্ত অর্থটি ট্যাক্স হিসাবে আয় করছে। স্ন্যাপ বেনিফিট সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম নিয়ে গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম যে এটি বেশ কঠোর করা হয়েছে বিগ বিউটিফুল বিলের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং সেই বিগ বিউটিফুল আওতায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবং সেই ফেডারেল কর্মসংস্থান
বিধির কারণে স্ন্যাপ সংক্রান্ত বিষয়ে শুধু এই মাসে নিউ ইয়র্ক সিটিতে 43,000 নিউ ইয়র্কবাসী স্ন্যাপ সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে। নিউ ইয়র্ক স্টেটে 43,000 মানুষ এই নতুন ফেডারেল বিধি কার্যকর হওয়ার কারণে তাদের স্ন্যাপ সুবিধা, অর্থাৎ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের সুবিধা হারাতে যাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী এই স্ন্যাপে অংশগ্রহণ অর্থাৎ ফুড স্ট্যাম্পে বা খাদ্য সহায়তা অব্যাহত রাখতে হলে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক ঘন্টা কাজ করা, স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা কিংবা প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রমাণ দিতে হবে যদি তারা তাদের সেই ফুড স্ট্যাম্প কর্মসূচি অব্যাহত রাখতে চায়। সমাজ সেবা কমিশনার, সোশ্যাল সার্ভিসেস কমিশনার নিউ ইয়র্কের এরিন ডাল্টন আজকে বলেছেন এটি সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় এবং এই ঠিক কারণেই আমরা এর বিরুদ্ধে লড়াই করতে এত কঠিন পরিশ্রম করছি। নিউ ইয়র্ক সিটি হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন HR এ যারা স্থানীয় পর্যায়ে স্ন্যাপ কর্মসূচি পরিচালনা করে তারা 3,42,700 জন নিউ ইয়র্ক সিটি বাসিন্দাকে নির্ভরশীলহীন সক্ষম বয়স্ক ব্যক্তি, অর্থাৎ যাদের উপর কেউ নির্ভর করে না কিন্তু তারা সক্ষম এবং বয়স্ক ব্যক্তি, যাদেরকে ইংরেজিতে ABAW হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 1,26,400 জনকে অবশ্যই কাজের শর্তাবলী পূরণ করতে হবে। এই নতুন বিধিমালা অনুযায়ী ফেডারেল বিধিমালা এবং চিকিৎসা সংক্রান্ত অক্ষমতা বা গর্ভাবস্থার মতো কোনো কারণে তারা এই শর্ত থেকে অব্যাহত প্রাপ্ত নয়। অর্থাৎ তারা যদি চিকিৎসার ব্যাপারে অক্ষমতা থাকেন কিংবা গর্ভাবস্থার জন্য অক্ষমতা থাকেন তাহলেও তাদেরকে এই কাজের বিধি পূরণ করতে হবে নতুন ফেডারেল নিয়ম অনুযায়ী স্ন্যাপ বেনিফিট সুবিধা পেতে হলে। নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতারা অর্থাৎ ল মেকার যারা আছেন তারা নিউ ইয়র্ক সিটির স্কুল সমূহের শ্রেণীকক্ষের ক্লাসরুমের সাইজ সংক্রান্ত নির্দেশ মেনে চলার জন্য সিটি মেয়র মামদানিকে আরো 2 বছর সময়সীমা বাড়িয়ে দেবেন। 2022 সালের একটি স্টেট আইনে নিউ ইয়র্ক সিটির শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে চলতি স্প্রিং এর মধ্যে গ্রেড বা শ্রেণীভেদে সিটির 80% শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা 20 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কিংবা নামিয়ে আনতে হবে। 2027-28 শিক্ষাবর্ষের মধ্যে সিটির সবকটি শ্রেণীকক্ষে এই নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন ঘটবে বলে প্রত্যাশাও করা হয়েছিল 2027-28 শিক্ষাবর্ষের মধ্যে। তবে এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইন প্রণেতাদের সহ সিটি কর্তৃপক্ষকে এই শিক্ষাবর্ষের মধ্যে 70% শ্রেণীকক্ষকে এই নির্দেশনা অর্থাৎ 20 থেকে 25 জন ক্লাসরুমের সাইজে নিয়ে আসতে হবে এবং পরবর্তী 3 শিক্ষাবর্ষের প্রতিটিতে অতিরিক্ত 10% অর্থাৎ পরবর্তীতে 3টি শিক্ষাবর্ষ বাকি রয়েছে সেই শিক্ষাবর্ষের প্রতিটিতে 10টি করে 27-এ 10টি, 28-এ 10টি, 29-এ 10টি এবং 30-এ 10টি 30 সালের মধ্যে এই আইন তাদের বাস্তবায়ন করতে হবে। এর ফলে এই নির্দেশনাটি পুরোপুরি বাস্তবায়নের জন্য সিটি কর্তৃপক্ষকে 2029-30 শিক্ষাবর্ষ পর্যন্ত সময় দিবে। এদিকে আজ শিক্ষার সংক্রান্ত ইউনিয়নের কর্মকর্তাদের তথ্য মতে ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স এবং সিটি শিক্ষা দপ্তরের মধ্যে আজ সোমবার ঘোষিত একটি পৃথক চুক্তির আওতায় যেসব শিক্ষকের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত সীমার চেয়ে বেশি হবে তারা বেতন বৃদ্ধির যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ ক্লাসরুমের সাইজ বেড়ে গেলে শিক্ষকরা বেতন বৃদ্ধির আওতায় চলে আসবেন, তাদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। এবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে চমৎকার একটি বৈঠকের বর্ণনা দিতে গিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক চেজ ব্যাংকের CEO জেইমি ডাইমন আর জোন জি প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন কিভাবে চিন্তা করতে হয় তা শেখো, কিভাবে সম্মান অর্জন করতে হয় তাও শেখো। জোহরান মামদানির সাথে নিউ ইয়র্ক সিটি মেয়র গত 18 মে তিনি দীর্ঘ বৈঠক করেছেন এবং বৈঠকের পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই পরামর্শটি দিয়েছেন জেন জি প্রজন্মকে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনার কাছে 2টি প্রশ্ন থাকবে, আমি পর্যায়ক্রমে 2টি প্রশ্ন করছি। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমি তাদের নামগুলো একটু উল্লেখ করছি। ইব্রাহিম চৌধুরী খোকন, আমাদের জাভেদ উদ্দিন, উনিও জয়েন করেছেন। অ্যাস্টোরিয়ায় একটি বর্ণাঢ্য আয়োজন উনি করেছিলেন, স্পেশালি ধামাইলের কালচারালের সাথে সিলেটবাসী যারা পরিচিত তাদের জন্য একটা স্পেশাল ইভেন্ট ছিল, সেটা নিয়ে আলোচনা করব। জনাব নাজমুল হাসান, আমি প্রথম যে প্রশ্নটি আপনাকে রাখতে চাই যে স্ন্যাপ সুবিধা নিয়ে আপনি একদম ছোট করে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য কিছু বলবেন কিনা?
বাংলাদেশি তো আলাদাভাবে কোনো বিবেচনার আওতায় আসবে না। যে মূল বিবেচনার বিষয়টি আছে যে যারা সক্ষম তাদেরকে কাজে যেতে হবে, কিংবা কোনো ভলান্টারি সার্ভিস করতে হবে, এটার প্রমাণ দাখিল করতে হবে, সেনার সুবিধা কন্টিনিউ করতে হবে। বাংলাদেশিদের জন্য আলাদা কোনো বিধিমালা নেই এখানে, সবার জন্য সমান বিধিমালা। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন রাখতে চাই, এটা এই প্রসঙ্গটির সাথে এখানে যারা যারা প্যানেলে আছেন সবাই আলোচনা করতে পারেন। বাংলাদেশে একটি খুব মজার একটি খবর এবং ভাইরাল হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে। আমার মনে হয় ইব্রাহিম চৌধুরী কিছু বলতে চাচ্ছিল। জি 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 জি, প্লিজ। আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশিদের জন্য আমার আমার কিছু বলার আছে। জি জি নাজমুল সাহেব হচ্ছেন নাজমুল হাসান নৈপক্ষিক ভাবে যে বিধিটা প্রণয়ন হয়েছে সবার জন্য এটা বলেছেন। আমি মনে করি যে বাংলাদেশের কমিউনিটি, আমাদের নিজেদের কমিউনিটি, আমরা অনেকেই জানি এই ফুড স্ট্যাম্পের নামে অনেকেই এই বিষয়টা মিসইউজ করেন। যারা প্রকৃত আয় তাদের তথ্য গোপন রাখেন। নানান নানান আমরা জানি অনেকে বাড়ির মালিক, তার বাড়ি ভাড়াটিয়া দেন, তিনি কাগজপত্রে অন্য বিষয় দেখান, তার আয় গোপন করেন। এইসব নিয়ে এই ফুড স্ট্যাম্পের নামে যে অনাচার এখন অন্যরা করছে দেখে আমিও করব, অন্যরা করে দেখে কিছু বললে যে অন্যরা করে আপনারা দেখেন না, আপনারা অনৈতিক কাজ করবেন না। এটা আজকের দিন আর আগের দিন নাই, মানে আর এবং এটা এটা তেমন কিছু না, এটাও বলার কোনো কারণ নাই। ফুড স্ট্যাম্প নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত এসেছে, এই সমস্ত অনাচার, অব্যবহার এবং এইসব নিয়ে যে মিসইউজ হয়েছে তারই পরিণাম। আপনার একটা ক্ষুদ্র অনৈতিক পদক্ষেপ সমষ্টিগতভাবে যারা প্রয়োজনীয় তাদের উপর আঘাত আনে। আজকে এই বিধি নিষেধের কারণে অনেক প্রয়োজনীয় যারা ফুড স্ট্যাম্প পাওয়ার প্রকৃত দাবিদার তারা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। কিন্তু দয়া করে আমাদের কমিউনিটি যারা আছেন, যারা নিয়ম নীতি ভায়োলেট করেন, আপনি আয় তথ্য গোপন করে আপনি ফুড স্ট্যাম্প গ্রহণ করেন, মেডিকেড গ্রহণ করেন, এইসব ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, নইলে আপনার ক্ষতি হবে এবং শুধু আপনার না আমারও ক্ষতি হবে। আমার ট্যাক্সের পয়সায় আপনি এই সুবিধাটা নেন, আমাদের সবার ক্ষতি হবে। সুতরাং আমি মনে করি এইটার সাথে ইমিগ্রেশন জড়িয়ে গেছে, নানান বিষয় জড়িয়ে গেছে। অভিবাসী গোষ্ঠী হিসাবে আমাদের পরিসংখ্যান যে আমাদের কত লোক আসেই সে ফুড স্ট্যাম্পে চলে যায়, এই সমস্ত বদনাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অথচ 1 দশক আগেও 2 দশক আগেও বাংলাদেশি লোকজন এখানে একটা পরিশ্রমী ও উপার্জনক্ষম একটা অভিবাসী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। এইসব থেকে আমরা তো একদিনে বেরিয়ে আসি নাই, নানান অনাচার হয়েছে। আমি মনে করি এই কথার জের হিসাবে মানে আপনি নাজমুল ভাইকে যে প্রশ্নটা করলেন এটার সাথে আমি যুক্ত করতে চাই যে আমাদের কমিউনিটির ব্যাপারে সজাগ এবং সতর্ক হওয়া দরকার, এবং আশেপাশে যারা আছে দয়া করে পরামর্শ দিবেন। এটা চোখ বুঝে কিছু মেনে নেওয়ার কোনো সময় আর এখন নাই। জি ধন্যবাদ। আমি এখন প্যানেলে যারা আছেন, জনাব নাজমুল হাসান এবং ইব্রাহিম চৌধুরী খোকন সহ যারা আছেন, আমি বাংলাদেশের একটি ভাইরাল নিউজ নিয়ে একটু আলোচনা করব খুব সীমিত পরিসরে। প্রধানমন্ত্রী তারেক রহমান মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই, বেসিক্যালি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে একটি প্রস্তাব এসেছিল যে মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রে যেতে হবে, এবং তিনি মন্তব্য করেছেন যে ডোবার পাশে বসে থাকলে এটা সমাধান হবে, এটার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই। এই বিষয়টি বাংলাদেশের সংবাদ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এবং বিষয়টি অনেক মজার বিষয় পরিণত হয়েছে। এই বিষয় নিয়ে কিছু বলার আছে কিনা আপনাদের? আমার একটু বলার আছে, সেটা হচ্ছে আমি অপেক্ষা করবো বাংলাদেশের সাংবাদিকরা সেই সিটির মেয়রকে ডোবার পাশে বসে আছেন কিনা এটার ছবিটা দেওয়ার জন্য। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। না, আমি মনে করি শুনেন, এটা একটা রাজনৈতিক ভাবে একটা জনপ্রিয় বক্তব্য যে দেশের প্রধানমন্ত্রী বলতেছেন যে মানে আপনার ফ্লোরিডা যাওয়ার দরকার নাই। এই বিষয়টা কেন এসছে? আমরা আগে দেখেছি যে এই সমস্ত ছোটখাটো ব্যাপারে অনেকেই পুকুরে মাছ চাষ করতে হবে কেমনে, পুকুরে ডুবা পরিষ্কার করতে হবে কেমনে, এই জন্য আমাদের আমলারা বিভিন্ন কাগজপত্র বানিয়ে বিদেশ সফর করেছেন। এই সমস্ত একটা নেতিবাচক আলোচনা আছে যে কোনো বিষয় নিয়ে মানে আমলাদের বিশেষ করে প্রকল্প সংশ্লিষ্ট লোকজনদের বিদেশ যাওয়ার এই প্রবণতা। তো এই প্রবণতা থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের একটা জনপ্রিয়তা বা একটা বাহবা তিনি পাবেন। আবার পাশাপাশি আছে শুনেন যে মানে এখন আমরা জানি ইঁদুর নিধন নিউ ইয়র্কে ইঁদুর নিধনের যে ব্যবস্থা, এটা বাংলাদেশে এটা নাই। এটার থেকে যদি প্রযুক্তিগত ভাবে কিছু জানার থাকে, কিছু শেখার থাকে, তাইলে সেটা শিখতেও মন্দ না। কিন্তু সবকিছুই যদি একটা ব্যালেন্স ওয়েতে হয়,
বিশেষ করে আমাদের যদি আস্থা ফিরে আসে মানুষের প্রতি, আমলাদের প্রতি, বা প্রকৃত অর্থে এই সমস্ত ছোটখাটো ব্যাপারে আসার পিছনে কোনো কারণ আছে কিনা, আসার প্রকৃত মশা নিধনে কোনো এমন কোনো প্রযুক্তি বা এমন কোনো ব্যবস্থা ফ্লোরিডা গ্রহণ করতেছে যে 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 কারণে মানে মশক নিধন হচ্ছে। এবং আমাদের ডুবা পরিষ্কার করার জন্য, ঘাস পরিষ্কার করার জন্য ফ্লোরিডা তো আসার দরকার নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেওয়ার জন্য এটা তো আমরা নিজেরাই করতে পারি। এইসব ব্যাপারে এই যে বিশ্বাসহীনতা, এইটার জন্য যে আমলাদের এই নোট, তারা বিদেশ সফরের একটা সুযোগ পাওয়া, এইসব দিয়েই জিনিসটা ভাইরাল হয়েছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনার আরেকটু সামনের দিকে যাব, তারপরেও ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান ফেরদৌস জয়েন করেছেন, অ্যাটর্নি মীর মিজানুর রহমান জয়েন করেছেন। আমি একটু অ্যাটর্নি মীর মিজানুর রহমানের কাছে যেতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে প্যানেলে অনেকে আছে। ইমিগ্রেশনের দুদিনের যে বিষয়টি এবং ইমিগ্রেশনের যে নতুন পরিবর্তনের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় যে সংবাদটি এসেছে, এটার জন্য দর্শকদের জন্য আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ প্যানেলের সবাইকে। আমার সালাম রইল, শুভেচ্ছা রইল। বুঝতেই পারতেছেন আমি আপনার ফোন পেয়ে জয়েন করলাম। আমি এখনো অফিসে আছি। দুদিনের মধ্যে এমন কি হলো, আচ্ছা যাক, মানে বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে বা প্রসেস করবে, বা রিসেন্টলি এখানে যারা আছেন তাদের জন্য একটা বড় খবর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা রেস্ট্রিক্টেড করবে। এই জাতীয় ব্যাপারগুলো কি আপনি আপনার মনের মধ্যে ভাসছে? জি জি, এইসব বিষয়গুলোই তো বারবার মানুষ জানতেও চাচ্ছে এবং আলোচনায় আসছে। আচ্ছা, এগুলো তো মানে যেমন ধরেন বললেন যে এটা যদি এই ধরনের খবর যদি হয়ে থাকে, যেটা যে এমবেসি বলছে তারা দ্রুততার সাথে প্রসেস করবে, এটা ভালো খবর। কারণ বহু জনেরই যেটা আছে, একটা শব্দ আছে ডিকিউ, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড। মানে ধরেন একজন কেউ এখান থেকে পিটিশন করেছেন, তারপরে সেটা মানে প্রথমে যায় ইউএসসিআইএস এর কাছে পিটিশন হিসাবে, হ্যাঁ, কি যেন বলে I-130 ইমিগ্রেন্ট পিটিশন, সেটা হতেই অনেক দিন লাগে। আচ্ছা, তারপরে সেটা কোনো এক সময় অ্যাপ্রুভড হয়, তখন মোটামুটি বাংলাদেশে একটা বিশাল খবর হয়ে যায় যে তা ওনার পিটিশন অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাজ ইফ তারপরেই উনি ব্যাগ এন্ড ব্যাগেজ মানে রেডি করে, মানে এই এমনভাবে একটা কাইন্ড অফ ভুল আশার সৃষ্টি হয়, যে এর জন্য অনেক বাচ্চারা আছে, উঠতি বয়সের যারা বাচ্চা আছে, তারা ভাবে যে মানে মানে সব তারপরে নেক্সট অলিম্পিক ওইখানে গিয়ে দেখবে, সকার গিয়ে ওইখানে দেখবে, মানে এক পা অলরেডি দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, এই জিনিসটা অনেকেই মানে ঠিক মতো জানে না যে এরপরে বহু বছরের একটা অপেক্ষার ব্যাপার আছে। তো সেই জন্য অনেক বাচ্চাদের মানে অনেক মানুষেরই অনেক প্ল্যান সব একটু অন্যরকম অগোছালো হয়ে যায়, গিয়ে উলট পালট হয়ে যায়। তো সেটা হলেও যে জিনিসটা হয় যে এই ধরনের অ্যাপ্লিকেশনে, পিটিশনে আপনার একটা ওয়েটিং পিরিয়ডের ব্যাপার আছে, কারণ এগুলো প্রেফারেন্স ক্যাটাগরি ম্যাক্সিমাম। তো ওগুলো অ্যাপ্রুভড হলেও ওটা যে নেক্সট স্টেজে যাওয়া, সেটা কোথায়? ন্যাশনাল ভিসা সেন্টার, আমেরিকার ভিতরেই, কিন্তু ওই কনসুলেট আর ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে ইউএসসিআইএস, এই দুটার মাঝখানে একটা মিডল একটা জায়গা, যেখানে প্রসেস করে তারপরে ওখানে পাঠায়। তো সেই জায়গায় যেতেই অনেক বছর লেগে যায়, কারণ প্রায়োরিটি ডেটের ব্যাপার আছে, এবং সেটা ইচ্ছা করলে চেক করা যায় যে যতই এটা অ্যাপ্রুভ হোক আর অ্যাপ্রুভ নাও হলো কোনো মানে অসুবিধা নাই, দুশ্চিন্তার কারণে একসময় অ্যাপ্রুভ হবে বা তারা জিনিসপত্র চাবে। যেটা দরকার এর মধ্যে করা, সেটা হচ্ছে কোনো অ্যাড্রেস চেঞ্জ হলে যেন তাড়াতাড়ি তাদের জানানো হয়। তাড়াতাড়ি বলতে উইদিন 10 days, দ্যাটস ইট। তা না হলে এরকম বহু জনের বহু চোখের পানি নাকের পানি একসাথে হয়েছে। কি ব্যাপার? ওরা অন্য কিছু চেয়ে পাঠিয়েছে, তো চেয়ে পাঠিয়েছে ইনফরমেশন বা ডকুমেন্টস, তো তখন ওইটা উনি পান নাই। তারপরে ভাবলেন যে উকিল টুকিল দিয়ে চিঠিপত্র দিলে বোধহয় কিছু হবে। এগুলাকে লাভ লেটার ছাড়া আমি কিছু বলি না। হ্যাঁ, এতে কোনো কাজ টাজ হয় না, সোজা কথা। আপনি যদি চিঠিপত্র মিস করেন, আপনি যদি এগুলোর উত্তর সময় মতো না দেন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু স্টার্ট অল ওভার এগেন, পিরিয়ড। এর মধ্যে কোনো কথা নাই। সুতরাং যারা এগুলা মিস করেছেন, তারা আজকে এর কাছে দৌড়ান, কালকে ওর কাছে দৌড়ান, বা দৌড়ে গিয়ে ওনারাও সউৎসাহী কিছু একটা লেখেন টেকেন বা লিখিতে চেষ্টা করেন, তারপরে বদনাম হয় শুধু যে ওনারা দিয়ে পয়সা করে দিলাম, কোনো কাজ হয়নি। আমি এগুলো অন্তত লিখি না, সোজা কথা। গেল, তারপরে কোনো এক সময় গেল,
তারপরে একটা পত্রতত্ত্ব আসে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে, তখনও মানুষের আরেকটা চিন্তার মানে ভুল আশার সৃষ্টি হয় যে এইবার বোধহয় সব হয়ে গেল। দেখা গেল ওখানে গেলেন, কিন্তু ওই যে 325 টাকা 120 টাকা দিতে হবে, ওখানে যখন কার্সারটা নিলেন দেখা গেল যে ওইখানে ক্লিক করতেছে না। তার মানে আপনার একটা কারেন্ট হয়নি। আপনি visa-bulletin.gov লাইক ভিক্টর, এখানে গিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার কেসটা কারেন্ট হলো কিনা প্রায়োরিটি ডেট অনুযায়ী। ঠিক আছে, একসময় এটা হলো, তারপরে আপনি ওই টাকা পয়সা দিলেন, তারপরে ওই যে মেইন যে ফাইনাল যেখানে এখানে হলে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওখানে গেলে যে DS-260 ওগুলো ফাইল করলেন, তারপরে অ্যাফিডেভিট অফ সাপোর্ট, আদার স্টাফ এগুলো সব দিলেন। একটা সময় বলবে DQ, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড। তারপরে শুরু হয় আরেক মানে জগৎ শুরু হয়। 2 দিন পরে পরে ওরাও একটা লাভ লেটার পাঠায়, হ্যাঁ 2 মাস পর পরে, যে অপেক্ষা করুন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এগুলো আসে, তারাও খুব সহজ এটা তো পরে ভাবে যে এইবার বোধহয় কিছু একটা হলো, হয় না, গেল। তখন ওই যেই মানুষ হেল্প করেছিলেন তারা ভাবে যে এইটা যদি অন্য কেউ হতো তাহলে হয়তো বেটার হতো, না কিচ্ছু না। তো এই যে DQ হয়ে যাওয়ার পরে তারা যে কনসুলেটে পাঠায়, সেইখানে যদি এক্সপেডিটটা করে তো এটা ভালো খবর। যেটা বলছে তারা 2 দিনের মধ্যে করবে, আমি বিশ্বাস করি না এটা। হ্যাঁ, এটা দিয়ে আবার একটা ভুল আশার সৃষ্টি করলো। ওই যে ওনারা বলছে 2 দিনের মধ্যে হয়ে যাবে, আপনি কি উকিল হইলেন বা কি যারাই হেল্প করছে, সেখানে একটা বদনামের ব্যাপার স্যাপার হয়। যখন আসার তখন আসিবে, আপনি আপনার দায়িত্বটা পালন করেন। DQ করছেন আলহামদুলিল্লাহ, তারপরে বসে থাকেন, যদি চিঠিপত্র আসে ফোন আসে আপনারা ওইটা অ্যাটেন্ড করবেন। তার আগ পর্যন্ত 2 দিনে আসলো না 5 দিনে আসলো, এটা নিয়ে সব ঘুমটুম হারাম করা এগুলো বন্ধ করেন। পোলাপান যারা আছে ঠিক মতো যেন পড়ালেখা করে, সব বাচ্চার দিয়া স্নিকার টিনিকার কিনা শুরু করলো, যে বিদেশে চলে যাবে বিদায় জিটার নেয়, এগুলো বন্ধ করা হতে হবে। এই ধরনের ভুল আশা টাশা ওরা লিখলেও 2 দিনের মধ্যে প্রসেস করবে, করুক না আগে, এটা নিয়ে করুক আগে। এগুলা দিয়ে ভুল আশা দিয়ে কত ফ্যামিলির যে কত নষ্ট হয়ে যায়, কিশোর ছেলে পেলেগুলা বাচ্চারা যেগুলো আছে তারা একটা অন্যরকম একটা পরিস্থিতি সব চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ইভেন ইন্টারভিউতে গিয়ে শুনে ওই বাচ্চার ইন্টারভিউ হবে না, কারণ সে নাকি বয়স বেড়ে গেছে। তো এইরকমভাবে বহু ফ্যামিলিতে বহু দুরাশার মিথ্যা আশ্বাস এগুলার ফলে একটা সমস্যা হচ্ছে। তার ফলে হয়তো দেখা গেলো বললো ওই অমুকে ঠিক মতো করে নাই, দেখা অমুক ভাইয়ে ঠিক মতো নিল না, ওই বোনে ঠিক মতো নিল না ইত্যাদি, কার বিভিন্ন জিনিস, শ্বশুরবাড়িতে সমস্যা বিভিন্ন রকমের। তো সুতরাং যদি এগুলা নিয়ে কিছু হয় 2 দিনের মধ্যে যদি করে তারা করুক, এগুলা মিডিয়াতে আরো বিশেষ করে এনে, আমি এটার বিপক্ষে। আমি আর কি আপনাদেরকে মানে আমাদেরকে তো আবার সাবধানে কথা বলতে হবে মিডিয়ার সাথে, কারণ নাহলে আবার বলবে সাংবাদিক দ্বারা আমরা নসিহত করিতেছি, ওইটা না। কিন্তু আমি অনুরোধ করব, এটা যদি হয় হবে, এটা করে এই যে 2 দিনের মধ্যে সব হয়ে গেল এরকম প্রচার টচার করে, আপনাদের তো মানে আমাদের তো সবারই একটা মানে দায়িত্ব আছে, সেইটা আপনি কি করবেন সেটা আমার বলার বিষয় না। আমি শুধু বলবো আমার মুখ থেকে যে বলাবেন ওগুলো হবে না, যদি হয় হবে। ওদের টার্গেট হচ্ছে তাড়াতাড়ি করা, আলহামদুলিল্লাহ, তো করেন, বসে আছেন কেন, করেন। 2 দিনের মধ্যে কার এরকম চিঠিপত্র আসছে? তো সুতরাং একটু অপেক্ষা করুন, আপনার যে দায়িত্ব সেটা করছেন কিনা সেটা দেখেন। DQ পর্যন্ত গেছেন আলহামদুলিল্লাহ, তারপর আপনার কিছু করার নেই, সোজা কথা। কারণ নাইলে এই অনুষ্ঠান তো বাংলাদেশে বসেও দেখবে, এই যে শুনলাম 2 দিনের মধ্যে নাকি হয়ে যাবে, নিশ্চয়ই তোমার ছেলে কিছু করে নাই, তোমার আপনাদের ছেলে কিছু করে নাই, এই কারণে আসতে পারিতেছে না, এই ধরনের কথা। নো, এটা তাদের এত ব্যাকলগ জমেছে, আপনি কি মনে করেন সেটা 2 দিনের সম্ভব? এটা ওরা বললো আর আপনি বিশ্বাস করলেন, কারণ ওই সাদা চামড়া বলিয়াছে সেই জন্য? নো, স্টপ করেন এগুলা। আচ্ছা, নেক্সট আসতেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ব্যাপারে। সেই 1935 সাল থেকে এটা শুরু হয়েছে ছোট আকারে, যে কিছু কিছু ইন্টারভিউ এখানে শেষ করে প্রসেস করে কিন্তু স্টিল বাইরে যেতে হবে। তারপরে 1952-তে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট 1952 এর মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে শুরু হলো। কিন্তু সেই প্রথম থেকে যারা রিসেন্টলিও এখানে যারা মুরব্বীরা আছেন, হ্যাঁ আমারও বয়স কম না, কিন্তু যারা আছেন তারাও যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যদি এখানে করে থাকেন, দেখবেন ওইখানে একটা প্রশ্ন ছিল, সেই ছোট আকারেও 4 পৃষ্ঠাতেও ছিল, এখন যে 19 পৃষ্ঠায় এখনো আছে। সেটা কি, যদি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেওয়া সম্ভব না হয়, হ্যাঁ, তাহলে আপনি কোন কনসুলেটে এটা করাতে চান। মিনিং যে এটা সবসময় ছিল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যে কথাটা বলা হয়, ইটস নট এন এন্টাইটেলমেন্ট, ইটস এন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। সোজা বাংলায় বলেন ভিক্ষা, মানে দিতেও পারে না দিতে পারে। আপনাকে যদি আজকে বলে কোনো রিজন নাই, আপনার সমস্ত এলিজিবিলিটি আছে, আপনাকে আমি দিব না, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, গেল। আচ্ছা, তো ফলে আপনার এটা প্রথম থেকেই ছিল
যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আপনি ফাইল করতে পারবেন, কিন্তু তাদের যে এখান থেকে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নাই। তারা ইচ্ছা করলে আপনাকে বলতে পারে যে আপনি বাড়িতে গিয়ে করেন। এটা নতুন কোনো আইন না, মানে এটাকে তারা এতদিন ব্যবহার করতো না, হয়তো এখন করিবে, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো 52-তে যেটা আসলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করা যাবে। তারপরে মাঝখানে আরেকটা সুযোগ সুবিধা আসছিল, এখানে যারা উপস্থিত আছেন অনেকে এটার সাথে পরিচিত। 1994-এর অক্টোবরের 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে আসলো কি ব্যাপার, সেকশন 240I, খুবই বিখ্যাত, বেশি অনেক আকর্ষণীয় এক শব্দ, এটার ইংরেজি হচ্ছে যেটা, এটা তো আপনি পছন্দ করবেন না, তো সেক্সি টার্ম ইত্যাদি। তো গেল, সেখান থেকে শুরু হলো যে আপনি যদি আদারওয়াইজ এলিজিবল হন, কিন্তু এইখানে স্ট্যাটাস নেই আপনার, আপনি অ্যাডমিটেড হয়ে ঢুকেন নাই, প্যারোলড ইন হয়ে ঢুকেন নাই, হ্যাঁ, আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে গেছেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যারা করতে পারবেন না, তারাও 650 টাকা, প্রথমে ছিল 650 টাকা, তারপরে এটা 1000 হলো, এখন আরো বাড়ছে। ওইটা দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। সেইটাও সেপ্টেম্বর 30, 1997-এ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তারপর বিভিন্ন লবিং টবিং করে 1998-এর জানুয়ারি 14 তারিখে এটা শেষ হয়ে গেল। তো ওই শেষ হয়ে যাওয়ার পরে আবার হঠাৎ করে 2000 সালের ডিসেম্বরের 20 তারিখে আসলো, 21 তারিখে। কিন্তু ততদিনে তারা শিখেছে, যেটা হলো ওই যে আইন আসলো, তারপরে বড় লোকরা আসা শুরু করলো, আসিয়া তারপরে যাহা করিবার করিয়া তারপরে এখানে গ্রিন কার্ড করলো। তারা একটু বেদল করে দিল। ডিসেম্বর 20 তারিখ ইয়ার 2000-এ ফিজিক্যালি যারা প্রেজেন্ট ছিল তারাই শুধুমাত্র এই সুবিধাটা পাবে, এবং এটা এপ্রিল 30, 2001-এ শেষ হয়ে গেল সেকশন 240I। কিন্তু এখনো ওইটার রেস্টটা আছে। কিভাবে? গ্র্যান্ডফাদারিং ক্লজ অফ সেকশন 240I এর মাধ্যমে আপনি যদি একবার ওইটার বেনিফিশিয়ারি হন, ইভেন ধরেন যেই রেস্টুরেন্ট আপনাকে স্পন্সর করেছে ওটা বন্ধ হয়ে গেছে, ওই যে মুরগির খামার ইত্যাদি ওইটা দিয়ে করেছিলেন ওটা বন্ধ হয়ে গেছে, বাট স্টিল, হ্যাঁ, আপনি যদি ওইটার একবার বেনিফিশিয়ারি হন, লেবার সার্টিফিকেশন ফাইল করেছেন এপ্রিল 30, 2001 বা তার আগে, বা অন্য কোনো I-130, I-140 পিটিশন ফাইল করা ছিল, তাহলে তারা অন্য কোনোভাবে হইলো এখানে এখনো গ্রিন কার্ড করতে পারে। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা হবে। সুতরাং এক্সেপশন করে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এর ব্যবস্থা ছিল, এখন সেটা রেস্ট্রিক্টেড করে দেবে। যেমন ধরেন আপনি অ্যাসাইলাম ভিত্তিক আপনি গ্রিন কার্ড করবেন, তখন কি আপনাকে দেশে যেতে বলবে? আনসার ইজ নো, কারণ আপনার পুরো অ্যাসাইলামের ভিত্তিটাই হচ্ছে আপনার দেশে ভয় আছে যেতে। সুতরাং ওইখানে একটা এক্সেপশন আশা করা যায়। আপনি একটা ফেডারেল গভর্নমেন্টের কাজের সাথে জড়িত, হ্যাঁ, বা স্টেটের, বা এমন কোনো বড় বড় কোম্পানি আছে, রিসার্চ এন্ড আদার স্টাফ আছে, এগুলোর সাথে জড়িত, সেখানে এক্সেপশন করা হবে। যেই জন্যই কথাটা একটা টার্ম রেখেছে, এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস ছাড়া বাকিরা যাবে। আচ্ছা, এখন খরচটা কাদের উপর বেশি পড়তে পারে? ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে পড়তে পারে। সেখানেও কথা আছে, আপনার এখানে একটা বাচ্চা আছে, সে হাসপাতালে রেগুলার যেতে হয়, সে হুইল চেয়ারে, এ ধরনের, শুধু বাচ্চা না, বাবা মা কি ভাই বোন, মানে যারা রিলেটেড পার্সন, এরকমও যদি হয়, তখন ওই যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস ওইটার আন্ডারে তারা নিয়ে আসতে পারে। তো মোট কথা হচ্ছে, যার যার কন্ট্রোলে যা আছে, আপনি ওগুলো চিন্তা করতে করতে যে ওই যে ইমিগ্রেন্ট পিটিশনটা ফাইল করা ওইটাই করতেছে না, এই নাকি 19 বছর লাগে, 19 বছর, আরে 19 বছর আগে কেউ ফাইল করে না, হঠাৎ দেখবেন 7 বছর চলে গেছে। আগে আপনি ফাইলটা করেন, কারণ ওইটা করতেই তো অনেক দিন লাগবে, ততদিনে হয়তো ইভেন রাজনৈতিক অবস্থাও বদলায় যায়। মানে ওইটা আমার প্রসঙ্গ না, মানে আমার সাবজেক্টটা, কিন্তু কথা হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো সুতরাং আমি অনুরোধ করব, এগুলা আমরা প্যানিক করার এখানে কিছু নাই, এগুলা হয়েছে হোক, কিন্তু আমাদের যে কন্ট্রোলে যেটা আছে সেটা আমরা তাড়াতাড়ি করলাম কিনা সেটা কাইন্ডলি খেয়াল রাখবেন। আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমরা এখন একটু যাওয়ার চেষ্টা করব জাবেদ উদ্দিন, তারপর হাসান ফেরদৌস ভাই আছেন, নাজমুল হাসানও আছেন, অনেকে আছেন। জাবেদ উদ্দিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা তাহলে এখন যেতে চাই যে ওয়াশিংটন ডিসিতে একটা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা জানি সাহিত্য মানুষের মনকে স্পর্শ করে, এবং স্বাভাবিকভাবে কেমন হলো সে আয়োজন আমরা আনোয়ার ভাইয়ের কাছে কিছুটা শোনার চেষ্টা করব। আনোয়ার ভাই, তারপর আমরা হাসান ফেরদৌস ভাইয়ের কাছে যাব। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনুষ্ঠান
মনে হয় ভালোই হয়েছে। এটা ইব্রাহিম চৌধুরী আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ আমি যেহেতু আয়োজকদের মধ্যে ছিলাম, নিজের প্রশংসা নিজে করা ঠিক হবে না। আহ, দর্শক এবং পার্টিসিপেন্ট হিসেবে ইব্রাহিম চৌধুরী ছিলেন। ভালো হয়েছে। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। গত বছর আমরা এটা শুরু করেছিলাম, এবং আমরা যে পরিমাণ সাড়া পেয়েছিলাম সেইটা হিসাব করে আমরা এবার দুদিনের অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে, কানাডা থেকে এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আমাদের লেখক বন্ধুরা এসেছিলেন, প্রকাশকেরা এসেছিলেন বাংলাদেশ থেকে, এবং স্থানীয় প্রকাশকও ছিলেন, এবং কবি সাহিত্যিক তাদের আগমনে, তাদের উপস্থাপনায় এবং তাদের অংশগ্রহণে আমি মনে করি অনুষ্ঠান ভালো হয়েছে। আমরা আশা করছি যে আগামী বছর আমরা আরো বৃহত্তর পরিসরে এই অনুষ্ঠান করব। আপনার জন্য শুভকামনা। আমরাও আশা করব যে সাহিত্য মানুষের জীবনে সাহিত্যের অনেক বড় একটা ভূমিকা থাকে, এবং প্রবাসে আপনারা যে আয়োজন করছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন একটু হাসান ফেরদৌস ভাইয়ের কাছে যেতে চাই। আরিফ হাসান ভাইয়ের আগে আমি একটু ফোটো দিয়ে দিতে চাই যে ও আচ্ছা, আপনি বাংলা সাহিত্য, জি, হ্যাঁ, আমরা সদলবনে নিউ ইয়র্ক থেকে অনেক লোকজন জয়েন করেছিলাম, এবং আমি মনে করি যে নিউ ইয়র্কের বাইরে এত বড় একটা সুশৃঙ্খল অনুষ্ঠান এটা করা, যেমন নিউ ইয়র্কে আমরা অনেকেই হেঁটে চলা লোকজনকে পেয়ে যাই, ওইটা এখানে ডেস্টিনেশন 20-30 মাইল সবাই গাড়ি চালিয়ে যেতে হয়। তাদের সুচারু একটা আয়োজন ছিল, এবং সবচেয়ে বড় মানে উল্লেখযোগ্য ঘটনা ছিল যে সেখানে কোনো আমাদের রাজনৈতিক চরম বিভক্তির এই সময়ে সব দল মতের মানুষজন, কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা সেখানে যোগদান করেছেন, মন খুলে কথা বলেছেন, প্রকাশকরাও তাদের বই বিক্রি, এবং আমাদের চেয়ে কিছু সম্পন্ন লোকজন, সম্ভবত আনোয়ার ইকবাল কচি ভাইরা, মানে তো একটু অবস্থা সম্পন্ন মানুষজন এখানে থাকেন, তারা বই পুস্তকও কিনেছেন প্রচুর, এবং মানে বিশেষ করে বিভিন্ন আলোচনা সভা, এবং সেখানে একদম যারা দর্শক ছিলেন একদম ঠায় বসে সব শুনেছেন। এবং শেষে আমার নিজের মার্কেটিংটাও করে নেই, যে আমি গোটা 50 বই নিয়ে গেছিলাম, আমার সব বইগুলো মানে ওই এলাকার লোকজন কিনে ফেলেছেন। তো বাংলা সাহিত্য উৎসব আমি মনে করি এটা একটা সমৃদ্ধ আয়োজন ছিল, সুশৃঙ্খল আয়োজন ছিল, এবং বাংলা ভাষা নিয়ে আজকে দেশের বাইরে যে আয়োজন, এই আয়োজনে আমার মনে হয় এই সাহিত্য সম্মেলনটা একটা উল্লেখযোগ্য সংযোজন হয়ে দাঁড়াবে দিনে দিনে। ধন্যবাদ আনোয়ার ইকবাল কোচি এবং কবিতা দিলওয়ার সহ যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন সবাইকে ধন্যবাদ। জি, এখন আমি একটু জাভেদ ভাইয়ের কাছে যাব। নেটওয়ার্কের কারণে উনি একটু ত্রুটির কারণে কিছুক্ষণ ছিলেন না, আমরা তারপর একটু হাসান ফেরদৌস ভাইয়ের কাছে আসবো। জাভেদ ভাই, আমরা যেটা দেখলাম যে ধামাইল সিলেট অঞ্চলের একটা আঞ্চলিক কালচারের সাথে এই নামটা জড়িত। পুরো বাংলাদেশের সংস্কৃতি আর সিলেট অঞ্চলে একটা বিশেষ সংস্কৃতি আছে। আপনি এই ধামাইল সঙ্গীত সন্ধ্যার আয়োজন করার মূল কারণ কি, যদি ছোট করে একটু বলতেন। ধন্যবাদ সবাইকে। গতকালকে আমরা যে প্রোগ্রাম করেছিলাম, এটা মেন উদ্দেশ্য ছিল আমাদের অস্ট্রেলিয়াবাসী সহ আমরা যারা নিউ ইয়র্কে আছি সবাইকে কমিউনিটি গ্যাদারিং রিউনিয়ন করার জন্য, এবং সেটা অস্ট্রেলিয়া ওয়ালফেয়ারের পক্ষ থেকে বাউদ আব্দুল করিম স্মরণে আমরা সেটা করেছি। বিশেষ করে উনার গান আপনারা জানেন যে আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী, সারা ওয়ার্ল্ডে এই উনার গান পরিচিত হচ্ছে, এবং সবাই উনার গান গাইছেন। আমরা উনার গান পছন্দ করি। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের আমাদের যে বিয়ে বাড়িতে, এবং বিয়ের টাইমে যে আমরা যে গায়ক অনুষ্ঠান করা হয় বিয়ে বাড়িতে 1 মাস আগেই, 2 মাস আগেই, একদম বিয়ের দিন পর্যন্ত, বিয়ের পরেও প্রত্যেকের বাড়িতে মেজরিটি এই দামাইল অনুষ্ঠানটা করা হয়। আমাদের সাংস্কৃতিক সিলেটি একটা সব জায়গায় এটা হয়। এটা আমার বেলা হয়েছে, আমাদের পুরা ফ্যামিলি এবং সিলেটি যারা আছেন অনেকেই জানেন, এবং বিশেষ করে এখন দামাইল সঙ্গে পুরা বাংলাদেশি এখন অনেক জায়গায় দেখছি আমরা সবাই এটা চালনা করে সবাইকে এনজয় করতেছেন বিয়ে শাদীতে। ধন্যবাদ আপনাকে। আমরাও সেই অনুষ্ঠান কাভারেজ করেছি, এবং ধামাইল মানুষ যারা এখনো এই অনুষ্ঠান দেখেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। ধন্যবাদ আপনাকে। এখন আমি হাসান ফেরদৌস, জনাব হাসান ফেরদৌস আপনার কাছে আসব। আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটা হলো যে আমরা মানে আদালতের চাপে পিছু হটেছেন ট্রাম্প, এরকম একটি খবর আমরা দর্শকদেরকে বলেছি। এই বিষয়ে যদি আপনি একটু ডিটেলসে যেতেন। ধন্যবাদ আরিফ, সবাইকে শুভেচ্ছা। মার্কিন শাসন ব্যবস্থায় 3টি যে বিভাগ আছে, প্রশাসন, আইন বিভাগ
মানে কংগ্রেস, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, বলা হয় এরা কোইকুয়াল ব্রাঞ্চ, সবার সমান অধিকার, এবং এরা একে অপরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে। তো ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে আমরা দেখেছি যে তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাকি দুটি ব্রাঞ্চকে অগ্রাহ্য করছেন। প্রথমত, কংগ্রেস তার বিরুদ্ধে কথা বলতে সক্ষম নয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস তাকে ভয় পায়, ক্লিয়ারলি ভয় পায়, কারণ তিনি স্পষ্ট করে বলেছেন যারা তার বিরুদ্ধাচরণ করবেন তাদের বিরুদ্ধে তিনি প্রাইমারির ব্যবস্থা করবেন, অর্থাৎ চ্যালেঞ্জার তিনি আমদানি করবেন। আমরা দেখেছি যে একাধিক ক্ষেত্রে, গত সপ্তাহে দেখেছি আমরা টেক্সাসে জন কর্নাইনের মতো মানে দুধে সিনেটর, তিনিও পরাস্ত হয়েছেন প্রাইমারিতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প সাহেবের হুমকির কারণে। এর ফলে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস একটি কথা তার বিরুদ্ধে বলে না। সুপ্রিম কোর্টে একই অবস্থা। সুপ্রিম কোর্টে বর্তমানে 6-3 এভাবে বিভক্ত বলি আমরা। 6 জন কনজারভেটিভ, 3 জন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড জাজেসরা, যারা লিবারেল বলে ভাবা হয়, এবং এই 6 জন প্রায় 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 প্রতিটি ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প সাহেবকে সমর্থন করে আসছেন। এবং সে কারণেই ডোনাল্ড ট্রাম্প কার্যত যা খুশি করে যাচ্ছিলেন, তাকে বাধা দেওয়ার কেউ ছিল না। এখন যেন মনে হচ্ছে এই যে ঢেউটা বা স্রোতটা বোধহয় একটু বন্ধ হচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ আমরা আজকে পেয়েছি। কিরকম? আমি এই প্রোগ্রামে আগে জানিয়েছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তার বিরুদ্ধে মামলা করেছেন, $10 বিলিয়ন মামলা। কি অভিযোগ? যে তার আয়কর রিটার্ন IRS বা আমাদের রাজস্ব বিভাগ ফাঁস করে দিয়েছে, এবং তিনি তো নিজের সরকারের বিরুদ্ধে মামলা করে $10 বিলিয়ন মামলা করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি মামলা আপোষ করে নিয়েছেন। কিভাবে? যে ঠিক আছে, আমাকে দিতে হবে না, তার বদলে একটা $1.8 বিলিয়ন একটা স্ল্যাশ ফান্ড, একটা ফান্ড গঠন করা হবে, যে ফান্ড থেকে যারা সরকারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? যেমন ধরা যায় 2021 সালের যে 6 জানুয়ারির ঘটনায় যে 1,500-এর মতো ট্রাম্প সমর্থক দোষী সাব্যস্ত হয়েছিলেন, কেউ কেউ জেলে গেছেন, অপরাধী হয়েছেন, যাদেরকে ট্রাম্প নিজে অবশ্য পরে প্রেসিডেন্ট হওয়ার পরপরই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারাও এই ফান্ড থেকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ পাবেন। প্লাস এই যে চুক্তি তিনি করেন সরকারের রাজস্ব বিভাগের সাথে, বিচার বিভাগের সাথে, তা হচ্ছে এই যে তার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত কোনো প্রশ্ন করা যাবে না, এমন একটা অদ্ভুত একটা চুক্তিও তিনি বিচার বিভাগের করে সম্পন্ন করেন। কিন্তু মজা হচ্ছে যে এই চুক্তি হওয়ার পরপরই দেখেছি আমরা যে ডেমোক্রেটরা তো বটেই, রিপাবলিকানরা খুব কঠোর ভাষায় তার বিরুদ্ধে সমালোচনা করা শুরু করেন। এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড। এই রিপাবলিকান সিনেটররা বা কংগ্রেসম্যানরা যাদের শিরদাঁড়া আছে বলে আমরা জানতাম না, তাদের যে আদৌ শিরদাঁড়া আছে আমরা ভাবিনি, হঠাৎ তাদের শিরদাঁড়া গজালো এবং তারা প্রশ্ন করা শুরু করলেন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। প্রাক্তন সিনেট নেতা ম্যাকনেল, তিনি কি বললেন? যে এটা শুধুমাত্র ইমরালই নয়, এটা একটা স্টুপিড সিদ্ধান্ত, নির্বোধের মতো কাজ তিনি করেছেন। ট্রাম্পের কথা বলছেন। জন থুন, যিনি এখন সিনেটে রিপাবলিকানদের নেতা, তিনি বলছেন তিনি কোনোভাবে এটা মেনে নেবেন না। এবং ক্রমান্বয়ে দেখলাম আমরা যে কংগ্রেসের ভেতরে বাইপার্টিজান, মানে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয়েরাই বললো যে এটা তারা মেনে নেবে না, তারা এই ফান্ড কিছুতেই অ্যালোকেট করবে না। ইনফ্যাক্ট কংগ্রেসের কাছ থেকে ফান্ড অ্যালোকেট করারও কিছু নেই, কারণ এই ফান্ডটা অলরেডি অ্যালোকেট করা আছে। কংগ্রেসের পূর্বতর সিদ্ধান্ত অনুসারে IRS এর কাছে, বিচার বিভাগের কাছে এমন অলমোস্ট আনলিমিটেড ফান্ড আছে, যে ফান্ড থেকে সরকারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন লোক কম্পেনসেশন পেতে পারে। কিন্তু তবুও কংগ্রেস ব্যবস্থা গ্রহণ করতে পারে যে এই ফান্ড যেন রিলিজ না করা হয়, এই ট্রাম্পের স্লাশ ফান্ডের জন্য, সেই প্রস্তাব তারা গ্রহণ করতে পারে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই কংগ্রেসে একজন রিপাবলিকান এবং ডেমোক্রেট দুজনে মিলে একটি প্রস্তাব উত্থাপন করেছেন এই ফান্ড যেন রিলিজ না করা হয়। চারদিক থেকে যখন এই সমালোচনা শুরু হয়েছে, তখন আমরা আজকে কি দেখলাম? না, তার আগে আমরা কি দেখলাম? তার আগে দেখলাম যে
দুটি আদালত, একটা ভার্জিনিয়ার এবং একটি ফ্লোরিডার, তারা এই স্লাশ ফান্ড ডিসবার্স করা মানে বিতরণ করা বন্ধ করে দিল 6 জুন পর্যন্ত, যাতে এই ফান্ড স্পর্শ না করা হয় সে মর্মে একটি নির্দেশ আসলো ভার্জিনিয়া থেকে। আর ফ্লোরিডার জাজ বললেন যে যে চুক্তিটি করা হয়েছে ট্রাম্পের সাথে এই স্লাশ ফান্ড নিয়ে এবং তার ট্যাক্স ফান্ড নিয়ে, সেটি কি করে হলো তা তিনি খুঁজে দেখতে চান। বিচার বিভাগ এই মামলাটি ড্রপ করে দিয়েছিল, কিন্তু আদালত বলল যে না, আমি দেখতে চাই আমাকে মিথ্যা বলা হয়েছে কিনা। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে একের পর এক দেখতে পাচ্ছি আমরা আদালত ট্রাম্পের বিভিন্ন পেট প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে। যেমন ট্রাম্প সাহেবের হোয়াইট হাউসের বলরুম নির্মাণের জন্য যে প্রজেক্ট, সে প্রজেক্ট বাধা এসছে। তিনি ওয়াশিংটন ডিসিতে রিফ্লেক্টর যে পুল আছে, সে পুলের রং বদলাচ্ছেন, সেটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বিশাল একটা ট্রায়াম্ফাল আর্চ নির্মাণ করছেন, 250 ফুট লম্বা, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আর্চ হবে, সেখানেও বাধা এসছে। তার মানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বাধা এসছে কোথায় আপনারা জানেন, 2 মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা কেনেডি সেন্টারের নাম বদলে ট্রাম্প কেনেডি সেন্টার করেছে। কেনেডি সেন্টার আমেরিকার প্রধান বলা চলে বা প্রিমিয়ার, সবচেয়ে প্রধান বা অন্যতম প্রধান কালচারাল সেন্টার, পারফর্মিং আর্টস সেন্টার। তার নাম এতদিন ছিল কেনেডি সেন্টার। এটা কংগ্রেসের স্থাপন করা, কংগ্রেসের দেওয়া নাম। ট্রাম্প সাহেবের সমর্থকেরা, এই বোর্ডের মেম্বাররাই নাম বদলে করেছে ট্রাম্প কেনেডি সেন্টার। গত সভায় দেখেছি আমরা একটি আদালত এই নামটা যাতে বদল না হয় নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, যে ট্রাম্পের নাম লেখা হচ্ছে যে সেন্টারের উপরে, সেই নামটা মুছে ফেলতে তারা বলেছেন। অন্য কথা, একের পর এক দেখতে পাচ্ছি আমরা যে হয় আদালত নয় পাবলিক ওপিনিয়ন, যে আদালত, পাবলিকের একটু আমরাও একটা আদালত, কিন্তু সেই আদালতে চাপের মুখে পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক তার সিদ্ধান্ত বদলাচ্ছেন। কারণটা কি? ক্লিয়ারলি প্রেসিডেন্ট ট্রাম্প আর আগের মতো পাওয়ারফুল নন। তিনি বললেই হয়ে যেত, তার হচ্ছে না। আমরা একের পর দেখতে পাচ্ছি যে তার সিদ্ধান্তগুলি অপূর্ণ থেকে যাচ্ছে। যেমন ধরা যাক, তিনি বলেছিলেন কি ট্যারিফ, গোল্ডেন ডে আমেরিকায় আবির্ভূত হয়েছে, সেই ট্যারিফ আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। তার নিয়োগকৃত সুপ্রিম কোর্ট না করে দিয়েছে। ট্রাম্প সাহেব খেপেছেন, কিন্তু খেপলে তো কিছু করার নেই। এবং যে ট্যারিফ তিনি সংগ্রহ করেছিলেন আস্তে আস্তে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। 2 নম্বর, তিনি কি বলেছিলেন ইউক্রেন যুদ্ধ একদিনে থামিয়ে দেবো, 2 বছর ধরে চললো, থামার কোনো লক্ষণ নেই। 2 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করব বলে যুদ্ধে গিয়েছিলেন, শেষ করার কোনো লক্ষণ নেই। অন্য কথায় ট্রাম্প সাহেবের যেই দৌরাত্ম্য ছিল, যে দাপট ছিল, দাপটটা ক্রমশ কমে আসছে। এবং এটা রিপাবলিকানরাও বুঝতে পারছে বলেই কংগ্রেসের ভেতরে এবং কংগ্রেসের বাইরে দেখতে পাচ্ছি আমরা ক্রমান্বয়ে ট্রাম্পের এই ক্ষমতা বা জোর আগের মতো থাকছে না। পাশাপাশি এও দেখতে পাচ্ছি আমরা যে আমেরিকার যেই ডিভিশন অফ পাওয়ার আছে, জুডিশিয়ারি, পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ, তার মধ্যে একটা ব্যালেন্স ফিরে আসছে, যেটাকে আমি ওয়েলকাম করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি এখন এখানে যারা আছেন প্যানেলে, ইব্রাহিম ভাই, আমি একটু আমরা মানে আনোয়ার ইকবালের কাছ থেকে শুনবো। তার আগে একটু বলে ফেলি যে হাসান ফেরদৌস ভাইকে ধন্যবাদ দেই যে তিনি মানে প্রতিনিয়ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে এই দৌরাত্ম্য কমছে বাড়ছে এটা নিয়ে যে একটা পরিমাপ আমাদের সামনে তুলে ধরেন। তবে আমি মনে করি একজন মহান নেতার মানে বৈশিষ্ট্যটাই হচ্ছে যে তিনি যা বলেন ওইটা গো ধরে থাকলেই তাকে স্বৈরাচারী বলা হয়। তো তিনি যে তার সিদ্ধান্ত পরিবর্তন করতেছেন আদালতের মানে প্রতি সম্মান রেখে, জনমতের প্রতি সম্মান রেখে, এটাকে তার একটা ফ্লেক্সিবল লিডারশিপ। এবং একজন নেতা আমরা দেখি যতটা ফ্লেক্সিবল থাকবেন জনমতের প্রতি বা জনমতের চাপে বা ন্যায় নীতি বা আইন, প্রেসিডেন্ট তো আইন জানেন না, কনস্টিটিউশনের বিষয় ব্যাখ্যা করে এবং আমাদের যে মানে চেক এন্ড ব্যালেন্স আমেরিকার জনগণ, আমেরিকার ফাউন্ডিং ফাদাররা করে গেছেন, সেটাকে অনুসরণ করে তার নেতৃত্বে যে কৌশলগত পরিবর্তন, এটা খুবই ইতিবাচক দিক। এবং এই ইতিবাচক দিকটা হাসান ফেরদৌস ভাই যেভাবে ব্যাখ্যা করলেন
আমরা মনে করি যে টাইম টেলিভিশন একজন শ্রোতা হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আরিফ। আমি আমার কথা এখানেই শেষ। না না, আমরা শেষ করতে করিনি। আপনি মহান নেতা বলেছেন এবং যে প্রশংসার যে স্টেপগুলো থাকে আপনার সবসময় আমরা লক্ষ্য করি। জনাব হাসান ফেরদৌস ভাই, আপনি এই প্রশংসাগুলোকে কিভাবে দেখছেন? আমি কোনো দেখার কিছু নেই। ট্রাম্পের সমর্থক হিসেবে, ট্রাম্পের একজন প্রেমিক হিসেবে আমাদের ইব্রাহিম চৌধুরীর এই বক্তব্য তার বক্তব্য। আমার মনে হয় না যে আমেরিকার মানুষ তার এই বক্তব্যের সঙ্গে একমত। তার প্রমাণটা কি? জনমত জরিপ। মাত্র 33% লোক প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাপ্রুভাল দিয়েছে, মাত্র 33%। তার মধ্যে একজন ইব্রাহিম চৌধুরী আছেন, কোনো সন্দেহ নেই। এই দেশের বাকি 67% মানুষ মনে করছেন দেশ ভুল পথে চলছে, ট্রাম্প ভুল পথে নিচ্ছেন এবং ট্রাম্প ভুল করছেন। ফলে এতে আমার বলার কিছু নেই। তিনি বলতেই পারেন, কিন্তু তিনি ভুল বলছেন। তাহলে এই যে আমরা যদি দেশের 700 লোক মনে করছে তিনি ভুল বলছেন, এখন তিনি না মনে করতে পারেন। পাগল তো কখনো নিজেকে পাগল মনে করে না, করে না। ফলে এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এইখানে আমরা যদি এভাবে বলি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, যে ইব্রাহিম চৌধুরী ভাইয়ের প্রেম এবং ডোনাল্ড ট্রাম্পের যে স্টেপ, মাঝখানে যে দেয়ালটা, এটা কি ইব্রাহিম ভাই বুঝতে পারছে না, বা আসলে সমস্যাটা কোথায়? না, কারণটা খুব সিম্পল। আমি এর আগে বুঝিয়ে বলেছি। ট্রাম্প হচ্ছে একটা কাল্ট মানেটা কি? একজন পীর সাহেবের সমর্থকরা কখনোই পীরের কোনো ভুল দেখে না, কিন্তু ট্রাইব, এটা একটা ট্রাইব মেন্টালিটি, কখনোই তারা ভুল দেখে না। অথচ একের পর এক ভুল করে চলেছে। ইরান যুদ্ধ বলা যাক, আগামীকাল যুদ্ধ লাগবে কিউবার সঙ্গে, কোনো ভুল নেই। যদি আজকে তারা ভুল বলে, আগামীকাল তারা বলে না ঠিক আছে, সব ঠিক আছে। যে কোনোভাবে হোক তারা তাকে জাস্টিফাই করবে। অথচ আইনের চোখে, নীতির চোখে, সাধারণ জ্ঞানের চোখে এর কোনোটাই ঠিক নয়। অথচ এরা সবাই বুদ্ধিসম্পন্ন লোক। ইব্রাহিম চৌধুরী একজন আইনজ্ঞ, একজন সাংবাদিক, একজন সম্পাদক, অথচ অনায়াসে তিনি প্রতিদিন আমাদেরকে এই গাল কাপড় শোনাচ্ছেন। আমেরিকার 67% লোক মনে করেন ভুল, উনি একটা ঠিক। এটা হতে পারে না তো। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে তিনি আমাদেরকে গল্প শোনাচ্ছেন। ঠিক আছে, উনি গল্প শোনান, আমরাও পাল্টা গল্প শোনাই। আরিফ রায়, হাসান ভাইয়ের বক্তব্যে তো কোনো বিরোধিতা নাই। মানে আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, as long he is the president, he is the great president of our great country, সেভাবেই মহান বলি। এবং আমি আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের একজন নেতা খুঁজি যার কোনো ভুল ছিল না, এই ধরনের একজন নেতা খুঁজি যিনি হোয়াইট হাউসে বসে অনৈতিক কাজ করেন নাই, এই ধরনের একজন নেতা খুঁজি যিনি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমি পাই না। তো এটা আবার হাসান ফেরদৌসরা মানে সবসময় বলে থাকেন যে রিপাবলিকান সমর্থক বা ডোনাল্ড ট্রাম্পের ভক্তরা লেখাপড়া কম। তো যাদের লেখাপড়া বেশি আছে তাদের মধ্যে হাসান ফেরদৌস একজন। তিনি এই ব্যাপারে আমাদের আগামী দিন শোনাবেন যে আমাদের সাম্প্রতিক ইতিহাসে অন্তত একজন আমেরিকান প্রেসিডেন্ট যার এইসব মানে ত্রুটি ছিল না, নৈতিকভাবে তিনি সব ভালো কাজ করেছেন, তিনি কখনো যুদ্ধে যান নাই, তিনি আমেরিকার মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, মানে এইসব আমরা জানবই। তো আমরা আপাতত এখানেই থামি। আমি বিতর্কে না, আমি হাসান ভাইয়ের বক্তব্য খুব ইতিবাচক ভাবেই নিলাম। অনেক ধন্যবাদ। জনাব হাসান ফেরদৌস, আপনার আর কিছু বলার আছে এই বিষয়ে? আর কিছু বলার নেই। আমি খুব খুশি যে আমাদের ইব্রাহিম চৌধুরী সাদা ফ্ল্যাগটা তুলে দিয়েছে। আচ্ছা, আপনাদের দুজনের উদ্দেশ্যে বাংলাদেশের দুটো বিষয় আলোচনা করে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, আরিফ তার আগে একটু আনোয়ার ইকবাল ভাইকে ছেড়ে দেন, ওনার এক কথা বলতে দিয়ে। দূর থেকে ওনারা পেশাজীবী মানুষ। হ্যাঁ জি, আনোয়ার ভাই আপনি একটু আনমিউট করেন, আপনার সাউন্ড শোনা যাচ্ছে, আনমিউট করেন। হ্যাঁ, দুঃখিত। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমাকে আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে, যেখানে খুব প্রাণবন্ত বিতর্ক হয়, সেখানে ডেকে আনাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। তবে এই ডিবেটে আমাকে অংশগ্রহণ করতে দিলে আমি মনে হয় কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারতাম। বিশেষ করে ইব্রাহিম চৌধুরীর যে পজিশন, তার অপোজিশনে দাঁড়িয়ে কথা বলতে আমার বেশ ভালোই লাগতো মনে হয়। সেটা যাই হোক, সেটা আমার ব্যাপারে প্রাসঙ্গিক নয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।
তাহলে তো আরেকদিন আপনাকে আনতে হবে, কারণ খুব স্বাভাবিকভাবে আপনি যেহেতু দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন এবং আপনার শুদ্ধ বাংলা বলা আমরা উপভোগ করলাম। আমার মনে হয় আপনি আবৃত্তি করেন, কারণ আপনার ভোকালি বোঝা যায় যে বাংলার সাথে আপনি কতটুকু জড়িত। ধন্যবাদ জি, আমি একটু লেখালেখিও করি, আবৃত্তিও করি। হ্যাঁ, আনোয়ার তাহলে ইকবাল আমি শুনেন, আমার ধারণা গুরুত্বপূর্ণ লেখক এবং এবং আপনি শুনেন, আমি গোবরটা ফাঁস করে দিই। আনোয়ার ইকবাল করছি ও সিলেটে বাড়ি, সুতরাং আমার সিলেটের সব লোকজন যে আমার মতো বাংলা বলেন এমন না, ওনারা বাংলাই বলেন। তো ধন্যবাদ 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 আনোয়ার ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকদিন নিয়ে আসবো ইব্রাহিম ভাইয়ের অপোজিশনে আপনাকে রেখে কথা বলার জন্য। এখন আমি একটু আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো আমি জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকনের কাছে দুটো বিষয় একটু আলোচনা করতে চাই। যে বর্ষিয়ান নেতা আমরা জানি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা? পাশাপাশি বাংলাদেশে যে এখনো আমরা দেখছি যে অনেক বড় বড় বিষয় ছাপিয়ে হামের বিষয়টা আড়াল হয়ে যাচ্ছে, হামের সংক্রমণ কিন্তু বাড়ছে, মৃত্যুর মিছিলও বাড়ছে। এই দুটো বিষয় যদি আপনারা দর্শকদের জন্য কিছুটা আলোচনা করতেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। ইব্রাহিম চৌধুরী। হাসান ভাই আপনি বলেন প্লিজ। তোফায়েল আহমেদ আমার ছাত্র জীবনে, ছাত্র বয়সে তিনি আমাদের নেতা ছিলেন, এ অর্থে যে 69-এর সেই গণ আন্দোলনে তিনি আমাদের কণ্ঠস্বর ছিলেন বলতে পারি। আমি তখন স্কুলের ছাত্র, ছুটে যেতাম বটতলায় তার কথা শুনতে। 71 এবং 71 পরবর্তীতে তার ভূমিকা আমরা মনে রেখেছি। কিন্তু পাশাপাশি এও ঠিক যে শেখ হাসিনার 16 বছরের স্বৈরশাসনের সময় তার মুখ থেকে একটি কথা শুনিনি আমরা, যা সমালোচনামূলক কোনো কথা শুনিনি। অন্য কথা, তিনিও এই স্বৈরশাসনের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তাকে তিনি রক্ষা করেছেন। ফলে তার রেকর্ডটা মিক্সড রেকর্ড। তিনি চলে গেছেন, তাকে স্মরণ করছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, স্মরণ করছে একজন গণতন্ত্রের পক্ষে সংগ্রামী হিসেবে। আমাদের ইতিহাসে তার নাম থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর হাম নিয়ে বড় কথা হচ্ছে যে মিজেল আমাদের ছিল না, সারা পৃথিবীতে কিন্তু মিজেল বা হাম শেষ হয়ে গিয়েছিল। আবার তা ফিরে এসছে মূলত আমাদের প্রাক্তন বিগত সরকারের ব্যর্থতার কারণে। ইউনূস সরকারের ব্যর্থতার, অনেক ব্যর্থতার একটা হচ্ছে এই হামের টিকা সময়মতো না দিতে পারা, এবং তার ফলটা আমরা এখন ভোগ করছি। অন্য কথায়, সরকার যদি ব্যর্থ হয়, সরকারের গাফিলতির কারণে মানুষ কিভাবে কর্মফল ভোগ করে, কি পরিমাণ দুর্ভোগের মুখোমুখি হচ্ছে দেশের মানুষ, আমরা আরেকবার দেখলাম। ফলে আশা করছি যে এই থেকে আমাদের বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকার কিছুটা হলেও শিক্ষা নেবে যে না, পাবলিক সার্ভিসটা হচ্ছে আমার একমাত্র কমিটমেন্ট। আমি ক্ষমতা এসেছি কেন? দেশের মানুষ সেবা করবার জন্য, নিজের পকেট ভরবার জন্য নয়। ইউনূস সাহেব তার পকেট ভরে দেশের দায়িত্ব শেষ করেছেন, কিন্তু তার আসল দায়িত্ব তিনি পালন করতে পারেননি, আর তা হচ্ছে মানুষের সেবা করা। ধন্যবাদ আপনাকে। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আমি এক মিনিটে শেষ করছি, শুনেন আপনি। আজকে আমরা যে হাসান ভাই ঠিকই বলেছেন, আজকে আমরা যে পরিচয় এখানে কথা বলতেছি, বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের নাম, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পতাকা যতদিন থাকবে, আমরা এই পরিচয় যতদিন ধারণ করব, এই তোফায়েল আহমেদের নাম অপ্রাসঙ্গিক হবে না। তোফায়েল আহমেদ পয়গম্বর ছিলেন না, রাজনীতি করতেন। রাজনীতি করতে গিয়ে তিনি রাজনীতির যে বিতর্ক আছে 71 পরবর্তী সময়ের, এইসবের দায়ও তার আছে। তো এইটা তিনি জানতেন। এইটা হচ্ছে রাজনৈতিক তোফায়েল আহমেদের অনেক সমালোচনা। এই সমালোচনা আমরা করব একজন তোফায়েল আহমেদকে মেনে নিয়েই। কিন্তু সেই 69-এর গণ আন্দোলনের তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধের তোফায়েল আহমেদ, ওই সময় যারা মানে কৈশোরে ছিলেন, যৌবনে ছিলেন, হাসান ফেরদৌস, আমাদের কাছে তোফায়েল আহমেদ শুধু একটা নাম নয়, তো একটা চেতনার নাম। এখন রাজনৈতিক পরিবর্তন নিজেরা তাদের আমলেই এই যে স্বাধীনতা বিরোধিতার হাতে গেছে, এটাও তো তাদের রাজনীতির একটা ব্যর্থতা। তো আমি মনে করি একজন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুর পরেও সমালোচিত হবেন, এটা তাকে মেনে নিয়েই। তার প্রতি ব্যক্তিগতভাবে আমাদের শ্রদ্ধা, বাংলাদেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা যেমন আছে, সমালোচনাও থাকবে। তো আজকের এই দিন, মানুষের মৃত্যুর পর তার কর্মটাই বেঁচে থাকে, তার কর্ম নিয়ে আলোচনা হবে, এবং তোফায়েল আহমেদ প্রাসঙ্গিক হিসেবেই থাকবেন। এবং ক্ষমতার শেষ সময়ে তিনি অবহেলিত ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে, এটা কিন্তু অবহেলিত থেকে তিনি বিদ্রোহ করেন নাই, এটাও আমরা দেখেছি। তো এইসব বিষয়ে হাসান ভাই একটু ইঙ্গিত দিয়েছেন, এগুলো আরো আলোচিত হবে। ইতিহাস
মানে কাউকে যেমন মানে একচেটিয়া আধিপত্য দেয় না, কাউকে ক্ষমাও করে না। সো আমরা এই ব্যাপারে দেখবো আগামীতে, এইসব নিয়ে আলোচনা হবে। আর আপনি যে হামের বিষয় বললেন, এটা খুবই দুঃখজনক। এখন আমরা শুনেন হামে প্রতিদিন শিশু মারা যাবে, আর ডক্টর ইউনূসকে আর শেখ হাসিনাকে দায় দিয়ে এখন তো লাভ নাই। এখন হাউ ইট ক্যান বি কন্ট্রোল, এটার জন্য আমি মনে করি সরকারকে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আমি দেখি বাংলাদেশের টেলিভিশন করলে হাম কেন হইলো, যে এই লোক ইউনূস ক্ষমতা থেকে চলে গেছেন, যারা চলে গেছে এদের গালাগালি করে আমরা তৃপ্তি পাচ্ছি। এদের গালাগালির চেয়েও এখন হচ্ছে গালাগালি করেন, কিন্তু আমাদের একটা শিশু যেন আর মরে না, এটা দ্রুত কি ব্যবস্থা নেওয়া যায়, এটাকে কিভাবে ম্যানেজ করা যায়। শুনেন বাংলাদেশ, এই বাংলাদেশ তো আমরা কোভিড মোকাবেলা করেছি, সারা বিশ্বে আমরা কোভিড মোকাবেলা করেছি, এটারও জরুরি নিশ্চয়ই মোকাবেলা। আমি এই বিশেষজ্ঞ না, কিন্তু এই মহামারী মোকাবেলা করে আমাদের শিশুদের বাঁচাতে হবে, আর জন্য মৃত্যুর মিছিলটা না বাড়ে, এটাই আমার আহ্বান। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ। ধন্যবাদ আপনাদের প্রাণবন্ত আলোচনায়। আমরা সবকিছুই শুনলাম, বাংলাদেশের পরিস্থিতি সহ আন্তর্জাতিক ইস্যু। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, জনাব হাসান ফেরদৌস এবং সহ যারা যারা এখানে যোগদান করেছেন, আনোয়ার ভাই থেকে শুরু করে অ্যাটর্নি মিজানুর রহমান, সবাইকে ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। দেখা হবে কাল 9টায় নতুন বিষয় নিয়ে আপনাদের সামনেই আমরা আসবো। আল্লাহ হাফেজ।